হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইরেশনাল নাম্বারস বা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলতে বোঝায় নট রেশনাল। নট রেশনাল, ঠিক আছে, মানে কি যেগুলো মূলদ সংখ্যা নয়, মূলদ নয়, ঠিক আছে। তাহলে মূলদ সংখ্যা যেগুলো নয় সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ কোনগুলো? আমরা আগের ভিডিওগুলিতে দেখেছিলাম মূলদ সংখ্যা কোনগুলো। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে কি পি বাই কিউ ফর্মে লেখা যায়, যেখানে পি এবং কিউ হচ্ছে ইন্টিজার্স, মানে অখণ্ড সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে ইরেশনাল নাম্বার মানে কি? ইরেশনাল নাম্বারস বা অমূলদ সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যা হবে তাহলে নাম্বারস which cannot be written as P by Q, where P and Q are integers and Q not equal to 0, অর্থাৎ কি যে সমস্ত সংখ্যাকে P by Q আকারে প্রকাশ করা যায় না, যেখানে P এবং Q অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। আরেকটা ভাবে লিখতে পারি কি, দেখো যে রেশনাল নাম্বারগুলো কি ছিল? টার্মিনেটিং ছিল, মানে সসীম, এবং কি ছিল? নন টার্মিনেটিং রেকারিং, ঠিক আছে। রেকারিং বা আবৃত্ত দশমিক ছিল, আবৃত্ত দশমিক ভগ্নাংশ ছিল, ঠিক আছে। তাহলে কি অমূলদ সংখ্যাগুলো তাহলে কি হবে? এই ছাড়া কি আছে? টার্মিনেটিং অ্যান্ড রেকারিং ছাড়া কি আছে? নন টার্মিনেটিং, নন রেকারিং, ঠিক আছে। দেয়ার terminating and non-recurring decimals, মানে কি অসীম অনাবৃত দশমিক, ঠিক আছে, মানে অসীম অনাবৃত দশমিক। দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল যদি নেই, কি হতে পারে, যেমন আমি যখন ধরি 0.010010001000001 এইভাবে অ্যান্ড সো অন, তো এইভাবে চলছে। তাহলে কি আছে এখানে?
01 001 0001 00, এগুলো কি কখনো কি রিপিট হচ্ছে না এখানে কোনো রকম, এবং কখনো এগুলো কি রিপিট হচ্ছে না, অর্থাৎ এই নন টার্মিনেটিং, নন রেকারিং, সেজন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এইভাবে আমরা নিতে পারি, যেমন 0.220 2200 222000, এভাবে যদি চলে, যে কোনো ধরনের নন টার্মিনেটিং, নন রেকারিং যে ডেসিমেলগুলো আছে সেগুলো হয়ে যাচ্ছে কি অমূলদ সংখ্যা। এভাবে আমরা অসংখ্য এক্সাম্পল আমরা নিতে পারি। তারপর দেখো আরেক রকমের এক্সাম্পল আছে, এটা হচ্ছে আমি যদি টাইপ 1 ধরি, এটা হচ্ছে আরেক রকমের টাইপ 2 এক্সাম্পল আমি যদি নিই। এগুলো হচ্ছে যেমন হচ্ছে তোমার যদি বলি আমি if m is a positive integer and not a perfect square, অর্থাৎ কি পজিটিভ ইন্টিজার ধনাত্মক মূলদ সংখ্যা যেগুলি পূর্ণবর্গ নয়, ঠিক আছে, অর্থাৎ যাদের আমরা বর্গমূল আমরা বের করতে পারি না, যে সমস্ত সংখ্যার তাদের রুট, দেন রুট এম ইজ ইরেশনাল। অর্থাৎ কি যে সমস্ত সংখ্যাগুলি পূর্ণবর্গ নয়, অর্থাৎ যে সংখ্যাগুলো পারফেক্ট স্কোয়ার না, তাদের যদি আমি বর্গমূলটা যদি আমরা লিখি, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। যেমন যদি নেই আমি √2, কারণ 2 যদি আমি দেখো 2-এর কোনো কখন আমরা কি বর্গমূল আমরা পাবো না, ঠিক আছে। এই ধনাত্মক ইন্টিজার অখণ্ড সংখ্যা তাদের বর্গমূল যদি আমি দেখি, যেমন √3, এদের কখনো কি আমরা বর্গমূলে পাই না। এই √2 যে এবং √3 এই সংখ্যাগুলো কি অমূলদ সংখ্যা। আমরা নিতে পারি √5 নিতে পারি, √7 নিতে পারি, এই সংখ্যাগুলো সবগুলো অমূলদ সংখ্যা, ঠিক আছে। কেন অমূলদ সংখ্যা সেগুলো আমরা খুব সুন্দরভাবে প্রমাণ আছে, আমরা দশম শ্রেণীতে যখন পড়াবো তখন আমরা দেখব। তার আগেও চলো দেখি, তারপর আমরা দেখিয়ে দিই √2 কেন অমূলদ সংখ্যা। Why? Prove that √2 is irrational. তাহলে তার জন্য কি করব দেখো, আমি যদি তোমাদের কোশ্চেন থাকে, তার জন্য আমি এখানে করব কি, প্রথমে আমি ধরে নেব let √2 is rational, ঠিক আছে, and it is in স্ট্যান্ডার্ড ফর্ম। দেখো আমরা এখানে কি করব, √2 ইরেশনাল অমূলদ দেখার জন্য আমরা কি করব, এখানে দেখো আমরা প্রথমে ধরে নেব যে √2 যে কোনো একটা মূলদ সংখ্যা, তারপর দেখাবো যে আমি যদি √2 কে মূলদ সংখ্যা নিয়ে যদি আমরা এগোই, তাহলে মূলদ সংখ্যা দেখবে যে আমরা হচ্ছে না, এটা মূলদ সংখ্যা আমরা পরে দেখাতে পারবো না, ঠিক আছে। চলো তাহলে আমরা কি করব, প্রথমে ধরবো কি যে রেশনাল নাম্বার অ্যান্ড ইট ইজ ইন স্ট্যান্ডার্ড ফর্ম, অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, আদর্শ আকারে আছে, আদর্শ আকার। তাহলে কি হবে, আদর্শ আকার বলতে আমরা কি বুঝি জানো, আদর্শ আকার বলতে দেখেছি আমরা যে √2 ইকুয়াল টু কি হবে, এখানে p/q ফর্মে থাকবে, যেখানে q নট ইকুয়াল টু 0 এবং p and q আর কোপ্রাইমস। কোপ্রাইমস মানে কি, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক বলতে আমরা দেখেছিলাম পরস্পর মৌলিক হচ্ছে কি, যখন দুটো সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক শুধুমাত্র এক থাকে, তাদের কি বলি আমরা, কো প্রাইম নাম্বার বা রিলেটিভলি প্রাইম নাম্বারস বা
পরস্পর মৌলিক সংখ্যা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো রুট2কে আমরা পি বাই কিউ আকারে লিখছি, কারণ আমরা যেহেতু ধরে নিয়েছি একটি মূলদ সংখ্যা এবং আদর্শ আকারে আছে, তাহলে কি রুট ইকুয়াল টু পি বাই কিউ ফর্মেও থাকবে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে ফেলি তাহলে কি হবে, দেখো বর্গ যদি করি তাহলে কি 2 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হবে। এবার কী করব, কিউ স্কোয়ারকে বাঁদিকে বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে কি 2 কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার হচ্ছে। এবার এখানে খুব সুন্দর একটা ব্যাপার, এখানে কি দেখো পি স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারছি, 2 কিউ স্কোয়ার। এখানে কি কিউ হচ্ছে কি হচ্ছে ইন্টিজার্স, এবং কি পি ইন্টিজার্স কিউ ইন্টিজার্স, তাহলে কি এবং 2 ইন্টু কিউ স্কোয়ার আছে, মানে কি দুইটা হচ্ছে, দ্যাট ইজ 2 ইজ এ ফ্যাক্টর অফ পি স্কোয়ার, অর্থাৎ 2 পি স্কোয়ার একটি উৎপাদক। তার মানে কি 2 যদি পি স্কোয়ারের উৎপাদক হয় তাহলে কি 2 ইজ অলসো এ ফ্যাক্টর অফ পি, তাহলে পি এর উৎপাদক হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি হয়, যদি 2 পি এর উৎপাদক হয় তাহলে আমি পিকে লিখতে পারি কি, দেন লেট পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু যে কোনো একটা ইন্টিজার মনে করো এম, ইট ইজ পি ইকুয়াল টু আমরা 2m লিখতে পারি। তাহলে পি ইকুয়াল টু যদি আমরা 2m লিখি তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সো পি স্কোয়ার ইকুয়াল টু হবে 2m স্কোয়ার। ঠিক আছে, সরি 4m স্কোয়ার হয়ে যাবে, দুই দিকে বর্গ করে দিলে, তাহলে কি হয় দেখো এখানে পি স্কোয়ার ইকুয়াল টু 4m স্কোয়ার, মানে কি 2 কিউ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4m স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 2 যদি চলে যায় তাহলে 2m স্কোয়ার হবে। তাহলে দেখো এখানে খুব সুন্দর একটা জিনিস চলে আসলো, কি কিউ স্কোয়ার ইকুয়াল টু 2m স্কোয়ার আকারে আমরা লিখতে পারি। তার মানে কি 2 ইজ এ ফ্যাক্টর অফ কিউ স্কোয়ার, দ্যাট ইজ 2 is also a factor of কিউ স্কোয়ারের উৎপাদক মানে কি কিউ উৎপাদক। তাহলে দেখো এখানে কি আসছে, তাহলে এই যে 2 যে আসলো, এই 2 কি আছে এখানে, কিউ এর উৎপাদক হচ্ছে, আবার কি এখানে পি এর উৎপাদক হচ্ছে 2, কিন্তু আমরা কি ধরেছিলাম পি এবং কিউ হচ্ছে কো প্রাইম, তাদের সাধারণ উৎপাদক শুধুমাত্র 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। কিন্তু আমরা যখন ধরলাম কো প্রাইম, কিন্তু আমরা যখন এইভাবে এগোলাম যে রেশনাল নাম্বারের প্রপার্টি দিয়ে, তাহলে কি হচ্ছে এখানে 2 একটা সাধারণ উৎপাদক আমরা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে তো 2 সাধারণ উৎপাদক নেই। তাহলে আমরা যে ধরেছি, আমরা যে অ্যাজাম্পশন, সো আওয়ার অ্যাজাম্পশন ইজ নট ট্রু, আমরা যে ধরেছি সেখানে সম্পূর্ণ ভুল ধরেছি। অর্থাৎ কি √2 কখনোই মূলদ সংখ্যা হবে না, মানে √2 হচ্ছে ইরেশনাল নাম্বার। এইভাবেই দেখো, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, √3, √5, √7 অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলি কি পূর্ণবর্গ নয় তাদের সবগুলোরই বর্গমূল কি একটা অমূলদ সংখ্যা। তারা সবসময় যে ডেসিমেল বা দশমিকে নিলে সবসময় এগুলি কি আসে, নন টার্মিনেটিং, নন রেকারিং চলে আসে। ঠিক আছে, চলো এবার আরেক টাইপের আছে, সেটা হচ্ছে যে আমরা যে লিখি পাই, যে আমরা জানি পাই মানে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে যে বৃত্তের পরিসীমা, ক্ষেত্রফল, বৃত্তেও বা গোলক সম্বন্ধীয় সবগুলো যে ক্যালকুলেশন আমরা ওইখানে কি পাই পেয়ে থাকি। ঠিক আছে, এই পাই হচ্ছে ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। ঠিক আছে, কেন তোমরা, কারণ কি পাই হচ্ছে ইরেশনাল বলতে কি নন টার্মিনেটিং, নন রেকারিং হচ্ছে পাইয়ের ভ্যালুটা। কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কারণ আমরা যে করি পাই ইকুয়াল টু তো আমরা লিখি 22/7, আমরা সবসময় লিখে আসছি পাই ইকুয়াল টু, তাহলে কি 22/7 আসলে কি
22/7 তো এখানে p/q আকার আমরা লিখতে পারছি 22/7কে, যেখানে q নট ইকুয়াল টু 0, মানে কি 22/7 হচ্ছে আসলে একটা মূলদ সংখ্যা, তাহলে পাই তো মূলদ সংখ্যা হওয়ার কথা, কিন্তু না, এই যে আমরা 22/7 ধরছি এটা হচ্ছে জাস্ট অ্যাপ্রক্স ভ্যালু, ঠিক আছে, অ্যাপ্রক্স ভ্যালু, আনুমানিক বা আসন্ন মান আমরা ধরতে পারি, কারণ 22/7 হচ্ছে কি 3.142857 হচ্ছে যে রেকারিং, এগুলো বারবার রিপিট করছে, এটা হচ্ছে 22/7 ভ্যালুটা, কিন্তু পাইয়ের ভ্যালুটা হচ্ছে কি নন টার্মিনেটিং নন রেকারিং, ঠিক আছে। এগুলো আচ্ছা তোমার শুরু হয়েছে 3.1415926 এভাবে চলছে অসীম পর্যন্ত, কোনো রিপিটেশান ছাড়াই, ঠিক আছে। তো পাই সম্বন্ধে খুব সুন্দর ইতিহাস আছে, যেগুলো এখানে আমরা এখন বলে শেষ করতে পারবো না, কিন্তু থাক। তো মনে রাখবে সবসময় পাই একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো আমরা মূলদ সংখ্যার এক্সাম্পল পেলাম, ডেফিনেশন পেলাম, এবার আমরা দেখব মূলদ সংখ্যার কিছু প্রপার্টি বা ধর্মাবলী, প্রপার্টিজ অফ ইরেশনাল নাম্বারস, মানে কি ধর্মাবলী, কিছু ধর্ম বা প্রপার্টি আমরা দেখব এখানে। তো প্রপার্টির ক্ষেত্রে প্রথমে যেগুলো আমরা দেখব সেটা হচ্ছে irrational number follows commutative associative and distributive property। অর্থাৎ কি যে ইরেশনাল নাম্বারগুলো আছে এগুলো কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ এবং যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিগুলো আছে এগুলোকে সবসময় কি ফলো করে। কমিউটেটিভ মানে হচ্ছে বিনিময়, আর অ্যাসোসিয়েটিভ হচ্ছে কি সংযোগ, আর ডিস্ট্রিবিউটিভ হচ্ছে বিনিময় নিয়ম, ঠিক আছে। এই বিনিময় যে নিয়মগুলো এগুলোকে সবসময় ফলো করে। তাহলে একটু বলে দিই যে কমিউটেটিভগুলো প্রপার্টি of for distributive property for addition and multiplication, ঠিক আছে, অর্থাৎ কি যোগ এবং গুণের জন্য যে এগুলো ফলো করছে, ঠিক আছে। মানে কি দেখো আমি তাহলে একটু দেখিয়ে দিই, চট করে একটু দেখে ফেলি। কমিউটেটিভ হচ্ছে যদি দুটো সংখ্যা হয়, অমূলদ সংখ্যা যদি দুটো হয় a and b, তাহলে তারা a প্লাস বি যা হবে ইকুয়াল টু বি প্লাস এ প্লাস বিও লিখতে পারি, বি প্লাস এও আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যেমন √2 প্লাস √3 যা √3 প্লাস √2 একদম একই কথা, ঠিক আছে। তারপর সেকেন্ডটা কি রয়েছে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ মানে কি বলেছি সংযোগ, যে সংযোগ যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে কি আমরা যখন দুটো যখন থাকে ইরেশনাল নাম্বার এ বি সি, তখন আমরা কি এ প্লাস বি প্লাস সি যে কথা এ প্লাস বি প্লাস সি একই কথা, মানে কি ব্র্যাকেটের নিয়ম জানি আমরা, কি ব্র্যাকেট মানে কি ওই দুটো কাজ আগে করব। তার মানে আমরা যে কোনো দুটো নিয়ে যে কোনো দুটোর কাজ আগে করলেই, যখন তিনটে বা তার বেশি হয় তখন দুটো আগে নিয়ে করলে কোনো প্রবলেম নেই, যে আমি প্রথম দুটো আগে নিতে পারি বা শেষে দুটো আগে যোগ করতে পারি, তারপর করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে কি সেম একই কথা, √2 ইন্টু √3 যা আর √3 ইন্টু √2 তা দুটোই কি হয় √6 হয়ে যায়। এখানেও একই কথা গুণের ক্ষেত্রেও, a ইন্টু বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি,
ঠিক আছে। তো লাস্ট যে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ মানে ডিস্ট্রিবিউটিভ হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ হচ্ছে বিনিময় না, এটা হচ্ছে বন্টন নিয়ম। ঠিক আছে, বা বন্টন নিয়ম। ঠিক আছে, বন্টন নিয়মটা হচ্ছে কি, যখন a ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস বিসি। অর্থাৎ দুটো সংখ্যা যখন ইন্টু বি প্লাস সি আকারে লিখি তখন কি লেখা যায়, এ বি প্রথমটার সাথে এ দিয়ে, তারপর এ দিয়ে সেটার সাথে যোগ করা। যেমন আমি যদি এক্সাম্পল যদি নিই, √2 ইন্টু √3 প্লাস √5 দ্যাটস ইকুয়াল টু কি হবে, √2 ইন্টু √3 প্লাস √2 ইন্টু √5 দ্যাটস ইকুয়াল √6 প্লাস √10। এই অর্থাৎ এই তিনটে যে কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ এবং ডিস্ট্রিবিউটিভ, এই তিনটি প্রপার্টি কি ল মেনে চলে ইরেশনাল নাম্বারস। ঠিক আছে, তো এবার আসি আমরা সেকেন্ড যে প্রপার্টিগুলো নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাম অফ, সেটা হচ্ছে একটা মূলদ একটা অমূলদ সংখ্যার যোগ। সাম অফ এ রেশনাল অ্যান্ড অ্যান ইরেশনাল নাম্বার। একটা রেশনাল এবং একটা ইরেশনাল নাম্বারের যে যোগফল, সেটা সবসময় কি হয়, ইরেশনাল নাম্বারস অলওয়েজ ইরেশনাল। অর্থাৎ কি, দুটো একটা মূলদ সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যার যোগফল সবসময় অমূলদ সংখ্যা। কেন, আমরা এক্সাম্পল 2 প্লাস √3 নিতে পারি, কারণ দেখো 2 হচ্ছে কি টার্মিনেটিং, আর √3 হচ্ছে কি নন টার্মিনেটিং, নন রেকারিং। তাহলে যখন আমরা নন টার্মিনেটিং, নন রেকারিং এর সাথে একটা টার্মিনেটিং একটা টার্ম যখন আমরা যোগ করি, তখন যেটা চলে আসে সেটা চলে আসে কি নন টার্মিনেটিং নন রিপিটিং। ঠিক আছে, তো এর যে প্রমাণ, এগুলোর প্রমাণও আছে, আমরা সেগুলো দেখবো দশম শ্রেণীতে। আমাদের দশম শ্রেণীর সিলেবাস এগুলো খুব সুন্দরভাবে আছে। আমি যখন ওই দশম শ্রেণীর ইরেশনাল নাম্বার নিয়ে কথা বলতে যাব, তখন এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে তো মনে রাখো আপাতত কি, সাম অফ এ রেশনাল অ্যান্ড অ্যান ইরেশনাল নাম্বারস অলওয়েজ অ্যান ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তো 2 নম্বরে কি হয়, সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশনের ক্ষেত্রেও কি হয়, ইরেশনাল হয়ে যায়। যেমন আমি যদি 2 মাইনাস √3 যদি নিই, অর্থাৎ কি এগুলো সব ক্ষেত্রে কি, সামের ক্ষেত্রে, সাবস্ট্রাকশনের ক্ষেত্রে, দেন প্রোডাক্টের ক্ষেত্রেও কি হয়, প্রোডাক্ট অফ এ রেশনাল অ্যান্ড অ্যান ইরেশনাল যখন হয়, তখন সেটা হয়ে যায় কি রেশনাল হয়ে যায়, ইরেশনাল হয়ে যায়। ঠিক আছে, এভাবে যদি আমরা নেই তোমার কোশেন্ট বা ভাগফলও কি হয়, ভাগফলও সবসময় হয়ে যায় ইরেশনাল নাম্বার। আমি এক্সাম্পল নিতে পারি ভাগফলের ক্ষেত্রে, যদি আমি লিখি √3/2, সেটাও হয়ে যায় তোমার ইরেশনাল। আর এখানে যদি প্রোডাক্ট যদি নাকি 2 ইন্টু √3 দ্যাটস ইকুয়াল টু 2√3, সেটা হয়ে যায় ইরেশনাল নাম্বার। কিন্তু এবার যদি আমরা দেখি একটা দুটো ইরেশনাল নাম্বারের যখন দেখি আমরা সামের ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে, এডিশনের ক্ষেত্রে, সাবস্ট্রাকশনের ক্ষেত্রে যখন আমরা দেখি, তখন দেখো কি হয়, যখন আমরা যেমন ধরো ইন কেস অফ সাম যদি দেখি, সাম অফ 2 ইরেশনাল নাম্বার, সাম অফ 2
ইরেশনাল নাম্বার। দুটি অমূলদ সংখ্যার যখন যোগফল যদি আমরা দেখি তখন কি হয়, সবসময় কিন্তু এটা অমূলদ হয় না, নাও হতে পারে। যেমন আমি যদি দুটো এক্সাম্পল নিই, 2 প্লাস √3 একটা, আরেকটা যখন নিই 2 মাইনাস √3, ঠিক আছে, তখন আমরা যদি এই দুটো সংখ্যার যোগ করি, সাম যদি বের করি, 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, তখন কি হয় দেখো, তখন হয়ে যায় প্লাস 2 মাইনাস √3। এই √3 আর প্লাস √3 আর মাইনাস √3 কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি থাকে 4। 4টা কি, 4টা হচ্ছে ইরেশনাল মানে মূলদ। অর্থাৎ কি বলতে পারি যে সাম অফ টু ইরেশনাল নাম্বারস মে নট বি ইরেশনাল, সবসময় ইরেশনাল নাও হতে পারে। এভাবে যদি দেখো তুমি সাবস্ট্রাকশন বা সাবস্ট্রাকশন অফ টু ইরেশনাল নাম্বারস, সেটাও কি হয়, সবসময় অমূলদ হয় না, ঠিক আছে। সাবস্ট্রাকশন of two irrational number may not be irrational, ঠিক আছে। এর এক্সাম্পল যদি আমি দেখি, 2 প্লাস √3 এবং আমি লিখি 5 প্লাস √3, যদি আমি সাবস্ট্রাক্ট করি তখন কি হয় দেখো, 2 প্লাস √3 মাইনাস 5 মাইনাস √3 হয়, তখন কি হয়, প্লাস √3 মাইনাস √3 ক্যান্সেল হয়ে যায়, তখন কি আসে এখানে -3 আসে। তো -3টা আসলে কি রেশনাল, অর্থাৎ কি তারপর দেখো, অর্থাৎ সাবস্ট্রাকশন অফ টু ইরেশনাল নাম্বারস মে নট বি ইরেশনাল। তো এবার আমরা যদি দেখি প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্ট অফ টু ইরেশনাল, এখানে আমরা কি দেখি, যদি এখানেও দুটো সংখ্যা নেই, √3 ইন্টু √3 যদি আমি করি তখন কি হয় দেখো, ইকুয়াল টু কি হচ্ছে, √3 ইন্টু 3, দ্যাটস ইকুয়াল টু কি হয়, √9, দ্যাটস ইকুয়াল 3। এখানে 3 কি, 3 হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তাহলে আমরা কি দেখছি, তাহলে প্রোডাক্ট সবসময় কি ইরেশনাল নাও হতে পারে। তাহলে আমরা কি দেখছি, আমরা দুটো অমূলদ সংখ্যার যোগফল সবসময় অমূলদ হয় না, বিয়োগফল সবসময় অমূলদ হয় না, গুণফল সবসময় অমূলদ হয় না। তাহলে কোশেন্ট ভাগফল কি সবসময় অমূলদ হয়, সেটা তোমরা দেখবে আর কমেন্ট করে জানাবে আজও কি ভাগফল সবসময় অমূলদ হয় কি না, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, অমূলদ সংখ্যার ডেফিনেশন জানলাম, কখন হয়, 3টে টাইপের অমূলদ সংখ্যার উদাহরণ আমরা দিলাম, তারপর কি দেখলাম, কিছু প্রপার্টি আমরা দেখলাম, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে আজকে এখানেই থাক, বাই।